সুরকার শিল্পী অধীর বাগচি মহানায়ককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, উত্তমদার মতো এমন চরম ব্যক্তিত্ব সম্পন্ন সুপুরুষ আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। এমন একজন ব্যক্তিত্ব যিনি একজন মানুষকে দেখলে 1 সেকেন্ডে তার ক্ল্যারিটি বুঝে যেতেন। আর একটা বৈশিষ্ট্য মানুষটার মধ্যে দেখেছি, যার মধ্যে গুণ আছে, সাবজেক্ট আছে, তাকে কখনো অবহেলা করতেন না, একটা মার্গে রাখতেন। অনেকে বলে থাকে উত্তমদার মহিলা প্রীতির কথা, তবে বুদ্ধিদীপ্ত মহিলা ছাড়া যার তার সংসর্গ তিনি উপভোগ করতেন না। কি গুণী না ছিল উত্তমদার মধ্যে! বন্ধু বলতে পারেন, গায়ক বলতে পারেন, একজন বড় শিল্পী বলতে পারেন। রোমান্টিসিজমের চূড়ান্ত এক উদাহরণ তিনি। আমার মতে উত্তমদা এমন এক মানুষ যার সঙ্গে তুলনা করা যেতে পারে বীর অর্জুনের। ওই রকমই একটা স্ট্রাকচার। হাত পা যতটা লম্বা হওয়া উচিত ছিল, কোমর যতটা প্রপোর্শনেট হওয়া উচিত ছিল, ঠিক ততটাই। হাইট ছিল 5 ফুট 10 ইঞ্চি। চোখে খুব এক্সপ্রেশন ছিল, ঠোঁটটা বেশ মোটা ছিল, কিন্তু সব মিলিয়ে তার একটা আলাদা ঔজ্জ্বল্য ছিল। উত্তমদা আমার কাছে বরাবরই এক অসাধারণ মানুষ। রোমান্টিসিজম উত্তমদার কাছে কোনো সংজ্ঞা বা গতে বাঁধা ছন্দে আবদ্ধ ছিল না। একবার আমি কৌতূহলবশত উত্তমদাকে জিজ্ঞেস করেছিলাম, রোমান্টিসিজম সম্পর্কে তুমি কি জানো? উত্তর এসেছিল, এ বিষয়ে তেমন পড়াশোনা নেই, শেক্সপিয়ারের কিছু লেখা পড়েছি মাত্র। তবে রোমান্টিসিজম ব্যাপারটা স্বপ্নের মতো, কোনো কোনো মেয়েকে দেখলে এমনি উঠে আসে। প্রশ্ন করেছিলাম, কী রকম মেয়ে দেখলে অমনটা হয়? বললেন, সবার জন্য হয় না, কিছু মেয়েকে ডিসগাস্টিং লাগে, আবার হয়তো হঠাৎ কোনো বুদ্ধিদীপ্ত চোখ মুখ, স্ট্রাকচার বা কথা বলার ধরন দেখলে যে চেয়ে কথা বলতে ইচ্ছে হয়। আমাকে বললেন, যেমন ধর তোর বউ রুবি বাগচি, যার সঙ্গে অনেকক্ষণ কথা বলা যায়, তবে অন্যভাবে নিস না, নিছকই ভাই বউ হিসেবে বলছি। এই নিয়ে আরও বলেছিলেন, বুঝলি, প্রেমটা ঠিক বলার ব্যাপার নয়, আসলে অভিনয় করতে করতে ভেতর থেকে রোমান্টিসিজম নিজেই বেরিয়ে আসে, আর সেই জন্যেই চরিত্রগুলো এত গ্রহণযোগ্য হয় তখন। মাকে অসম্ভব ভালোবাসতেন উত্তমদা। তাঁর জীবনে ফার্স্ট লেডি ছিলেন মা। সেরকম বুদ্ধিদীপ্ত মেয়ে পেলে টানা 2-3 ঘন্টা কথা বলে যেতেন। তেমন সাবজেক্ট পেলে শিক্ষিত মেয়েদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দিতেন। রূপলী পর্দায় তাঁর বিপরীতে অভিনয় করা নায়িকাদের মধ্যে সুচিত্রা সেন, সাবিত্রীর মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। তবে কার সঙ্গে কতটা সময় কাটাতে ভালো লাগতো তা একান্ত আলোচনায় উত্তমদা আমাকে বলে ফেলতেন। নায়ক ছবি করার সময় শর্মিলাকে উত্তমদার খুব ভালো লেগেছিল। আমাকে ওর সম্বন্ধে বলেছিলেন, মেয়েটার মধ্যে কিছু আছে রে, ও শুধু অভিনেত্রী নয়, শি হ্যাজ গট সামথিং। আরও বললেন, আমার ওই অভিনয়টা দেখেছিস নায়কে? ওটা যদি শর্মিলা না থাকতো সত্যজিৎ রায় কিছুতেই বার করতে পারতেন না। মানিকদার লেখার সংলাপ নয়, অনেক সময় শর্মিলাকে দেখে স্বাভাবিকভাবেই এক্সপ্রেশন বেরিয়ে আসতো। শর্মিলার প্রতি উত্তমদার একটা রোমান্টিসিজম ছিল, আর তিনি খুব কল্পনাপ্রবণ ছিলেন। অভিনয়ের সময় ভেবেই নিয়েছিলেন শর্মিলা যেন সত্যিই তার প্রেমিকা, যে কিনা আবার সাংবাদিক। বলতেন, মাঝে মাঝে আমি শর্মিলার পার্সোনালিটি দেখে অভিভূত হয়ে গিয়েছি, কথা বেরিয়ে এসেছে আপনা থেকেই। উত্তমদা খ্যাতির চূড়ান্ত সীমায় পৌঁছে নিজেকে ধরাছোঁয়ার বাইরে এক কল্পনার পুরুষ করে তুলেছিলেন। তবুও তাঁর ব্যক্তিগত জীবনে হতাশা ও গ্লানি গ্রাস করেছিল একসময়। আমি তো উত্তমদার ছোট ভাই, বন্ধুর মতো ছিলাম, তাই আমাকে একান্ত আপনজন ভেবে অনেক গোপন ও ব্যক্তিগত কথা বলে ফেলতেন। যেমন একদিন বেশি পড়াশোনা করতেন না পারার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন আমার কাছে। ইংরেজি উচ্চারণটাও খুব একটা ভালো না হওয়ায় আলগা একটু আক্ষেপ ছিল। একবার এক ব্যক্তিগত মুহূর্তে মুম্বাইয়ের এক বড় হোটেলে একদিন ঘরে আমি আর উত্তমদা, ওই একদিনই পাগলের মতো কাঁদতে দেখেছিলাম তাকে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। উত্তমদা আমাকে বলেছেন, আমি অনেক কিছু বুঝি, করতে চাই, কিন্তু আমার অক্ষমতা পারিবারিক কারণে। আমি যে পরিবারে জন্মেছি তাতে এডুকেশনটা ঠিকমতো পাইনি। উত্তমদার বাবা ছিলেন মেট্রো সিনেমার চিফ অপারেটর, তাই প্রায়ই চলে যেতেন ছবি দেখতে, পয়সা লাগতো না। মার্লিন ব্র্যান্ডো ছিলেন উত্তমদার স্বপ্নের অভিনেতা, প্রায় তাকে নকল করতেন। ইচ্ছে ছিল হলিউডের ওই মাপের অভিনেতার মতো অভিনয় করার। আমি বলতাম, টাকার জন্য তুমি তো একটা ফিল্ম ইনস্টিটিউট খুলতে পারো।
বলতেন, আমি শেখানোর পদ্ধতি জানি না, কেউ আমার কাছ থেকে এমনিই যা নেওয়ার নিতে পারে। এই হচ্ছে উত্তমদা। বলতেন, আমি জানি কি করে মহানায়ক হয়েছি, ক্যামেরাটা গুলে খেয়েছি, অভিনয়টা করি আমার অভিজ্ঞতা থেকে স্বতঃস্ফূর্তভাবে, আর আমার উচ্চারণটা স্পষ্ট। কারণ উত্তমদা কোনো কালেই সুপুরি খেতেন না, জিভটাও মোটা হয়নি। উত্তমদা বলতেন, আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার এক্সপ্রেশন, আমার রোমান্টিসিজম। উত্তমদার জীবনে অনেক বুদ্ধিদীপ্ত সুন্দরী রমণী এসেছেন, যাদের মধ্যে অনেকের সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্বের, কারোর সঙ্গে আবার গভীর প্রেমের সম্পর্কও ছিল। তবুও সারা জীবন অদ্ভুত এক শূন্যতা গ্রাস করেছিল তাকে। একান্ত আপন স্বপ্নের নারীকে তিনি কখনো খুঁজে পাননি সারা জীবনেই। একদিন উত্তমদার বাড়িতে কেউ ছিল না, ঘরের মধ্যে দেখি উত্তমদা টেলিফোনে কার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন। অনুমান করলাম কোনো নারী হবে। সেদিন আমার সঙ্গে খোলা মনে কথা বলেছিলেন। জিজ্ঞেস করেছিলাম, কাউকে ভালোবাসেনি? বলেছিলেন, না, নিজেকে ছাড়া কাউকে নয়। তারপর কি ভেবে বললেন, শুধু একজনকে। না, ঠিক আছে, ছাড়। একদিন একটা মৃত্যুর স্বর দেবেন আমাকে বললেন, অনিলদা কিভাবে মারা গেছিল রে? বললাম, বাবার তো আলসারটা বাস্ট করেছিল। একদম বাচ্চা ছেলের মতো বাবা আমার হাতটা ধরে হাতের বাঁধনটা খুলে দিতে বলেছিলেন। মাঝে মাঝে কেমন নেতিয়ে যাচ্ছেন, আবার শ্বাস নিচ্ছেন, এরকম মিনিট 10। তারপর গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিল। নার্সকে জিজ্ঞেস করায় জল দিতে বললেন। এর মধ্যে আমি সবে এক পাশ ঘুরেছি, অমনি বাবার গলা থেকে 3টে আওয়াজ, ব্যাস সব শেষ। এরপরই উত্তমদার 2 পুরুষ ছবির মৃত্যুদৃষ্টটা দেখে মনে হয়েছিল অবিকল যেন বাবার চলে যাওয়ার সেই দৃশ্য, আর তা ছিল এক শটেই ওকে। উত্তমদা খেতে খুব ভালোবাসতেন, খাওয়াতেও। তার প্রিয় খাবার ছিল স্যুপ। স্টুডিওতে বেনুদি প্রায় স্যুপ বানিয়ে আনতেন উত্তমদার জন্য। একটা বড় গ্লাসে করে স্যুপ খেতেন, সঙ্গে ব্রেড। বেনুদি অনেক কিছু করেছেন উত্তমদার জন্যে। তার দেখাশোনা, যত্ন আত্মি সবটাই নিজের হাতে করতেন। কারণ স্ত্রী গৌরীদেবীর সঙ্গে উত্তমদার সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না। কাজেই যে কথা স্বতঃস্ফূর্তভাবে সুপ্রিয়া দেবীকে বলতে পারতেন, সেসব স্ত্রীকে বলতে পারতেন না। যাই হোক, উত্তমদা রোজ সকালে উঠে তেতো খেতেন। শুনেছিলাম একটা সময় কবজি ডুবিয়ে মাংস খেতে পারতেন। একসঙ্গে নাকি 40টা রসগোল্লাও খেয়ে ফেলতেন। পরে উত্তম কুমার হওয়ার পরে সব ছেড়ে দিয়েছিলেন। আমাকে বলতেন, অধীর, গান গাইছিস, মাংস খাবি, মিষ্টি বেশি খাবি না, ভুঁড়ি হয়ে যাবে। উত্তমদার সবচেয়ে পছন্দের খাবার ছিল মদ। খুব বেশি খেতেন না, তবে এক এক সময় অনেকটা খেয়ে ফেলতেন। কোনো হতাশার জন্যে কিনা জানি না, কিন্তু কখনো ড্রিঙ্ক করে অশালীন মন্তব্য করতেন না। আমি তাকে কোনোদিনও নেশাগ্রস্ত হতেও দেখিনি। একবার 3রা সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিনে সারা রাত ধরে মদ্যপান করেছিলেন, সন্ধ্যে থেকে শুরু করে ভোর 4টে পর্যন্ত। কিন্তু আমার সঙ্গে গান গেয়েছেন, কথা বলেছেন সারাক্ষণ। আমি এক বুন্দিও তাকে টলতে দেখিনি। খুব নীরবেই চলে গিয়েছিলেন উত্তমদা, আমি জানতেও পারিনি। সে রাতে আমার পরিচিত সুনুদা হঠাৎ বাইরে থেকে চেঁচাচ্ছেন, অধীর অধীর বলে। গ্রাহ্য করিনি। তখন আমার 105 ডিগ্রি জ্বর। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা কাগজে দেখলাম নাকে তুলো গোঁজা ছবি, হেডলাইন, মহানায়কের প্রয়াণ। শঙ্কর চক্রবর্তী বলে একজন কমেডি অভিনেতার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সেই সকালে আমার বাড়ি এসে বললেন, অধীরদা, যা হওয়ার হয়ে গেছে, সারা কলকাতা তোলপাড় হচ্ছে, উত্তম কুমার নেই। তখন আমার জ্বরে উঠে বসার ক্ষমতাও নেই। কোনো রকমে রেডি হয়ে একটা ট্যাক্সি ডেকে পৌঁছে গেলাম উত্তমদার বাড়ি। আমি তখনও ভাবতে পারছি না যে উত্তমদা নেই। গিয়ে দেখি মানুষটাকে একটা নিচু বালিশের ওপর শুয়ে রাখা হয়েছে। আমি তখন ওই বালিশটা দেখিয়ে বুড়োদাকে, অর্থাৎ তরুণ কুমারকে বললাম, আর কোনো বালিশ ছিল না? তখন অন্য বালিশের ব্যবস্থা করা হলো। সেই দৃশ্যটা আমি আজও ভুলতে পারিনি। মনে হলো যেন আমার দ্বিতীয়বার পিতৃবিয়োগ হয়েছে। একেবারে কেঁদে ফেললাম। মা বাবা মারা যেত, এত কষ্ট পাইনি। উত্তমদা আমার জীবনের ফ্রেন্ড, ফিলোজফার, গাইড সব ছিলেন। পরে আমি অবশ্য উত্তমদার মৃত্যুর কারণটা জানতে পেরেছিলাম। লেক গার্ডেন্সে একজনের বাড়িতে যেতেন, তার বাড়িতে এক রাতে পার্টি ছিল। সেখানে খাবার দাবার খেয়েছেন, মদ্যপানও করেছিলেন। বাড়ি ফিরেছেন পরদিন ভোর রাতে। সেই সময় 3 নম্বর ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর ফ্ল্যাটে থাকতেন উত্তমদা। বাড়ি এসে মেয়েকে, অর্থাৎ সুমাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছেন। গায়ে
খুব ঘাম হচ্ছিল। তখনই কিছু একটা ফিল করছিলেন। সোমাকে বলেছিলেন, আমার তো 2বার স্ট্রোক হয়ে গেছে, এই ঘামটা কিন্তু স্বাভাবিক নয়, আমি বরং একবার বেলভিউতে ঢুকি। তাকে দেখা মাত্রই ডাক্তাররা বলেছিলেন অসম্ভব, একে ছাড়া যাবে না। ফলে তখনই অ্যাডমিট করে নেওয়া হয়। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে উত্তমদাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল। তারপর হার্টটা ঠিক হয়েছিল, কিন্তু কিডনি ফেলিওর হয়। এরপর তো মারাই গেলেন। শেষ দিকে উত্তমদার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল। আমি নিজে 2-3বার চোখের জল ফেলতে দেখেছি মানুষটাকে। একবার গাড়িতে দেখেছি নিজের স্ত্রী এবং বেনুদির বিষয় নিয়ে কথা বলার সময়। টাকা পয়সা নিয়ে একটা টানাপোড়েন চলতো দুটো নারীর মধ্যে। আসলে একটা ট্যাসেলের মধ্যে পড়ে গিয়েছিলেন উত্তমদা। আমি তখন উত্তমদাকে বলেছিলাম, তোমার তো আর একটা ফ্ল্যাট আছে, সেখানে গিয়ে থাকতে পারো, কারো কাছেই থাকতে হবে না। বলেছিলেন, হয়তো ঠিকই বলছিস, আমিও ভাবছি। কিন্তু ভাবতে ভাবতেই মানুষটা চলে গেলেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।